আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের ম্যাট্রিক্স অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। তো ম্যাট্রিক্স বলতে আমরা প্রথমত এই টপিকসটার সাথে এর আগে আমরা কোনো রকমভাবে পরিচিত না। তো বোর্ডে একটা রুটিন লেখা আছে। রুটিনটা হচ্ছে আমি আসলে কোন দিন কোন সাবজেক্টগুলো কত ঘন্টা করে পড়বো সেটা। তো এটা হচ্ছে আমাদের এই রো বরাবর আমাদের দিনগুলা দেওয়া আছে, ডেগুলা দেওয়া আছে। আর আমাদের সেটা হচ্ছে কলাম বরাবর আমাদের সাবজেক্টগুলো দেওয়া আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো দেখা গেল শনিবারের দিন আমি 2 ঘন্টা পড়বো ম্যাথ, রবিবারের দিন আমি 3 ঘন্টা পড়বো ম্যাথ, সোমবারের দিন 4 ঘন্টা পড়বো ম্যাথ। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক দিন আমি কত ঘন্টা করে পড়বো এটা নিয়ে একটা রুটিন দেওয়া আছে। তো এটাকে আমি সাধারণত সাজায় ফেললাম সারি এবং কলাম আকারে। অর্থাৎ আমি এই বরাবর এটা যেটা বলবো সেটা হচ্ছে সারি, আর সেটা হচ্ছে কলাম। তো আমরা আমাদের সময়গুলো এবং সাবজেক্টগুলো আমরা সারি এবং কলাম আকারে সাজায় ফেললাম। তো এটাকে আমরা যদি কোনো একটা প্রতীক বা কোনো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি তখন এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে আমরা সাধারণত ম্যাট্রিক্স বলবো। আমরা এই প্রত্যেকটা উপাদানকে একটা থার্ড ব্র্যাকেটের সাহায্যে বেঁধে দেবো, এবং যেহেতু এটা একটা রুটিন ছিল, তো এটার একটা নাম দিতে পারি। এই নামটা, এই কালেকশন বা এই অ্যারেঞ্জমেন্টগুলোর আমি একটা নাম দিলাম, যেটাকে আর দিয়ে প্রকাশ করলাম, যেহেতু এটা রুটিন নামে আমাদের কি ছিল, একটা ব্যাপার ছিল। তো এবার এই বরাবর আমাদের অনেকগুলো উপাদান আছে, এবং উপাদানগুলো আমরা সাজায় লিখছি। কিভাবে সাজায় লিখলাম সেটা হচ্ছে সারি এবং কলাম আকারে। আমাদের এই আনুভূমিক লাইন যেগুলো আছে, আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে সেটাকে আমরা সারি বলবো, আর উলম্ব বরাবর যেগুলো আছে সেগুলোকে কলাম বলবো। তাহলে এটা আমাদের যে ফরম্যাটটা আসলে সেটা আসলে ম্যাট্রিক্স। তো এবার আমরা নিচে একটা সমীকরণ লেখা আছে, লিনিয়ার ইকুয়েশন। তো এই সমীকরণে আমাদের 2 চলক বিশিষ্ট একটা সমীকরণ লেখা আছে। এক্স এর সহগ আছে, ওয়াই এর সহগ আছে, একটা ধ্রুবক টার্ম আছে। তো এই সবগুলো এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এবং ধ্রুবক টার্ম নিয়ে আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স গঠন করার চেষ্টা করি এই উপাদানগুলো নিয়ে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে 2, ধ্রুবক টার্মটা হচ্ছে 3, এবং প্রত্যেকটা নিয়ে আমরা আরেকটা কালেকশন নিয়ে আসলাম। সেই কালেকশনটাকে আমরা কি বলতেছি, ই নাম দিলাম, এবং এটাও হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স হচ্ছে বিভিন্ন উপাদানগুলার একসাথের কম্বিনেশন, একসাথের কালেকশন। বোর্ডে আমাদের একটা ম্যাট্রিক্স লেখা আছে। এই ম্যাট্রিক্সের আসলে আমাদের যে সারি যেটা আছে, 1টা 2টা 3টা সারি আছে, এবং এই 3টা কলাম আছে। আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে ক্রম বা অর্ডার কি জিনিস। তো এই উপাদানগুলো, অর্থাৎ যে উপাদানগুলো, যতগুলো সারি থাকবে একটা ম্যাট্রিক্সের ভিতরে, যতগুলো সারি থাকবে আর যতগুলো কলাম থাকবে, এই সারি আর কলামকে আমরা সাধারণত বলবো হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। তাহলে এই একটা ম্যাট্রিক্স যার ভ্যালুগুলো দেওয়া আছে, মাঝখানে উপাদানগুলোর মান দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা, আর আমাদের কলাম কয়টা, 3টা, 1টা 2টা 3টা সারি, এই 1টা 2টা 3টা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের যে মাত্রা বা অর্ডার বা ক্রম, সেটা হচ্ছে 3/3। এটাকে কোনো রকমভাবে আমরা 3x3 বলবো না, বা 3x3 বলবো না, এটা হচ্ছে 3/3। সাপোজ আমরা যদি কোনো একটা কিছু মেজারমেন্ট করতে চাই, যেমন একটা টেবিলের ডাইমেনশন যদি মেজার করতে চাই, তাহলে আমরা কিন্তু বলবো যে টেবিলের দৈর্ঘ্য যদি হয় 2 মিটার, প্রস্থ যদি হয় 1 মিটার, তাহলে কিন্তু আমরা টেবিলটাকে বলবো যে 2/1 অর্ডারের বা 2/1 ক্রমের একটা টেবিল। তো সেই হিসাবেই এই ম্যাট্রিক্সের মাত্রাটা এভাবে আসে, যে এটা হচ্ছে 3/3 অর্ডার বা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো আমরা পরবর্তীতে এই বিভিন্ন প্রকারের যে ম্যাট্রিক্স আছে, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে ম্যাট্রিক্সের, প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমত এই প্রকারভেদগুলো সাধারণত সারি এবং কলামের ভিত্তিতে করা হয়। তো আমরা প্রথম যে প্রকারভেদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে আমরা সেই সমস্ত ম্যাট্রিক্সগুলোকে বুঝবো যে সমস্ত ম্যাট্রিক্সগুলোতে শুধুমাত্র একটা সারি থাকবে, সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ একটা সারি থাকবে, সারি বা রো থাকবে। যেমন আমি যদি এ নামে একটা ম্যাট্রিক্স দিই, তাহলে এই ম্যাট্রিক্সের 1 2 3 উপাদানগুলো হচ্ছে 1 2 3, এবং সেটা শুধুমাত্র একটা সারি বরাবরই আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্সের ব্যাপার যেটা থাকবে সেটা হচ্ছে সারি থাকবে একটা, কলাম একাধিক থাকতে পারে। তো আমরা এই যে ম্যাট্রিক্সের ডাইমেনশন বা মাত্রা যেটা লিখবো, প্রথমত সারি সংখ্যা কয়টা আছে, একটা সারি আছে, আর কলাম n সংখ্যক থাকতে পারে। সো সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের মাত্রা বা ডাইমেনশন হবে 1/n। পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে যে কলাম ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সের কলাম শুধুমাত্র একটা থাকবে, সেটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। তো আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স বি নামে একটা ম্যাট্রিক্স নেই, এই ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদানগুলো আমরা লিখলাম 1 2 3,
যেটা আমরা একটা কলামের ভিতরেই লিখলাম, কিন্তু এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? তিনটা, একটা দুইটা তিনটা, কিন্তু কলাম কয়টা আছে? একটাই, অর্থাৎ উলম্ব বরাবর যে উপাদানগুলো সেগুলো শুধুমাত্র একটা লাইন বরাবর উপাদান। তো এই ক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সের যে মাত্রা হবে সেই মাত্রাটা হতে পারে, সেটা হচ্ছে n সংখ্যক তার সারি থাকতে পারে, কিন্তু কলাম থাকতে হবে কয়টা? একটা। সো এটাকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স বলবো। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নিয়ে। বর্গ ম্যাট্রিক্সের ব্যাপারটা হচ্ছে যে ম্যাট্রিক্সগুলোতে সারি এবং কলামের সংখ্যা সমান থাকবে সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স আমরা নাম দিলাম এস, তো এই ক্ষেত্রে আমরা উপাদানগুলো নিলাম 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের এই জায়গায় মোট সারির সংখ্যা আছে একটা দুইটা তিনটা, কলামের সংখ্যা আছে তিনটা। সেক্ষেত্রে আমরা এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বর্গ ম্যাট্রিক্স বলবো, অর্থাৎ সারি এবং কলাম সমান হবে। সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের মাত্রাটা হতে পারে n/n। ওকে, এরপরে আমরা কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। কর্ণ ম্যাট্রিক্স আলোচনা করার আগে অবশ্যই আমরা বর্গ ম্যাট্রিক্সে যেহেতু বুঝে গেছি, সো কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণ বরাবর উপাদানগুলো উপস্থিত থাকবে, বাকি উপাদানগুলো সব শূন্য থাকবে। সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কর্ণ ম্যাট্রিক্স। যেমন আমি একটা এক্সাম্পল লিখতে পারি 2 0 0 0 3 0 0 0 5। এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা কর্ণ, এটা কিন্তু আরেকটা কর্ণ, এটা হচ্ছে মুখ্য কর্ণ। অর্থাৎ আমাদের কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে কর্ণ বরাবর উপাদানগুলো থাকতেছে, বাকি সবগুলো উপাদানই শূন্য থাকতেছে। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি শিখলাম? সেটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলোর মান উপস্থিত থাকবে, বাকি মানগুলো শূন্য থাকবে, সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স নিয়ে। স্কেলার ম্যাট্রিক্স করতে গেলে আমাদের বর্গ ম্যাট্রিক্স জানতে হবে, কর্ণ ম্যাট্রিক্স জানতে হবে, তারপরে স্কেলার ম্যাট্রিক্স আসবে। স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে সমস্ত বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর উপাদান উপস্থিত থাকবে, কিন্তু কর্ণ বরাবর উপাদানগুলোর মান একই রকম থাকবে, সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2, অর্থাৎ এটা এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এর কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সবগুলো উপাদানগুলোর মান সেম থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স নিয়ে। এর ইংলিশ নামটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে সবসময় আমরা আই দিয়ে প্রকাশ করব। তো এই ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা পাশাপাশি একটা স্কেলার ম্যাট্রিক্সও। তো যে ম্যাট্রিক্সগুলোর আমাদের কর্ণ বরাবর উপাদানগুলোর মান 1 থাকবে, বাকি যে মানগুলো থাকবে সেগুলো শূন্য থাকবে, সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স বলবো। সো 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ কর্ণ বরাবর যে আমাদের উপাদানগুলো আছে সবগুলোর মান হচ্ছে 1। তো এটাকে আমরা একক বা অভেদক ম্যাট্রিক্স বলতেছি। এরপরে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। সাধারণত যে ম্যাট্রিক্সের কোনো উপাদানই থাকবে না, অর্থাৎ উপাদানগুলোর মান সবগুলো শূন্য থাকবে, সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। এর আরেকটা নাম আছে যেটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলতে পারি, নাল ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পলে চলে যাই। সাপোজ নাল ম্যাট্রিক্সকে আমি এন দ্বারা প্রকাশ করলাম, 0 0 0 0 0 0 0 0 0। তো এটা একটা নাল ম্যাট্রিক্স, অর্থাৎ প্রত্যেকটা উপাদান শূন্য থাকবে। এরপরে আমরা বিস্তারিত আরও ক্লাসিফিকেশন আছে ম্যাট্রিক্সের, সেটা নিয়ে আসতেছি। ম্যাট্রিক্সের আরও বিভিন্ন প্রকারভেদ আছে, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতেছি। প্রথম দেওয়া আছে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা লিখলাম সেই ম্যাট্রিক্সের উপর যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দেওয়ার পরে যদি এই ম্যাট্রিক্সটা বর্তমানই থাকে, অর্থাৎ স্কোয়ার করার পরেও যদি তার মানের কোনো চেঞ্জ না হয়, সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ হয়, কীভাবে একটা ম্যাট্রিক্সের স্কোয়ার করা হবে, কীভাবে কিউব করা হবে, সেটা নিয়ে আলোচনা করবো আমরা ম্যাট্রিক্সের গুণন যখন করবো সেই সময়। এরপরে আসবে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ব্যাপারটা হলো যে আমি যদি একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করি, স্কোয়ার করার পরে যদি তার মান একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স আসে, তখন সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করার পরে যদি আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, অর্থাৎ আমরা এর আগে যখন এক্সাম্পল দিয়েছিলাম সেই জায়গায় একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। তো এই যে ম্যাট্রিক্সটা লেখা আছে, ম্যাট্রিক্সটাকে যদি আমরা স্কোয়ার করি তখন আমরা একটা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স পাবো। তো যে ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার করার পর একটা একক ম্যাট্রিক্স পাই, সেই ম্যাট্রিক্সটাকে আমরা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। এরপরে আসে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সাধারণত ট্রান্সপোজ এর বাংলা নাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তো আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে সারিকে যদি কলামে নিয়ে যাই এবং কলামকে যদি সারিতে নিয়ে যায়, তখন যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাকে আমরা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলবো। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সাধারণত প্রকাশ করা হয় এ প্রাইম দিয়ে, এ টি দিয়ে, এ বড় হাতের টি দিয়ে, এরকম।
তো এই ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এই সারি বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে কলাম বরাবর লিখবো, আর কলাম বরাবর যে উপাদানগুলো আছে সেটাকে আমরা সারি বরাবর লিখবো। তাহলে আমাদের সারি বরাবর উপাদান দেওয়া আছে হচ্ছে 1 2 3, এটাকে আমরা নিচে নিচে লিখলাম 1 2 3, 3 2 1, 3 2 1, 4 5 6, 4 5 6, অর্থাৎ যে মানগুলো আমাদের আনুভূমিক ছিল সেই মানগুলোকে আমরা উলম্ব আকারে লিখলাম, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলাম। তখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা কিন্তু ট্রান্সপোজ না, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এটা। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সটাই থেকে যায় তখন সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু সারি কলাম চেঞ্জ করে ফেলি। তাহলে আমাদের সারিতে দেওয়া আছে 2 0 -1, এটাকে আমরা এই সারিটাকে আমরা কলামে কনভার্ট করলাম, এই সারিটাকে আমরা এই কলামে কনভার্ট করলাম, আর এই সারিটাকে এই কলামে কনভার্ট করলাম। তাহলে যদি এবার আমরা ম্যাট্রিক্সটার দিকে তাকাই তাহলে আগের ম্যাট্রিক্স আর বর্তমানের ম্যাট্রিক্সের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ এ আর এটি দুইটা ম্যাট্রিক্স একই রকম হয়ে গেল। সো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে পরস্পরের প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। তো এরপরে আসে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে আমাদের যে শেপটা আসবে, যে ম্যাট্রিক্সটা আসবে, সেই ম্যাট্রিক্স থেকে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে এরকম একটা ফরম্যাট আসলো। তো এটা থেকে আমরা যদি আবার মাইনাস কমন নেওয়ার চেষ্টা করি তাহলে এই জায়গা থেকে মাইনাস কমন নিলে আসলে জিরোই থাকে। মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্স থেকে আমি মাইনাস কমন নিয়ে নেব, যেটার সামনে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, যেটার সামনে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। আর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -4, এটা হয়ে গেল -1, এটা 0, এটা হচ্ছে 3 4 -3 0। এবার যদি আমরা এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা আর ভেতরের অংশটুকু একই, কিন্তু সামনে একটা মাইনাস আছে। অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যদি আমাদের একটা ম্যাট্রিক্স এ হয়, তারপরে আমাদের ট্রান্সপোজ করার পরে যদি ম্যাট্রিক্সটা এটি হয়, তখন এর সামনে যদি আরেকটা মাইনাস থাকে, অর্থাৎ এ আর এ ট্রান্সপোজের ঋণাত্মক মানটা যদি পরস্পরের সমান হয়, তখন এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। সর্বশেষ আর দুইটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে উপম্যাট্রিক্স এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্স থেকে আমরা কিছু পরিমাণে উপাদান, কিছু পরিমাণে এলিমেন্ট নিয়ে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা গঠন করবো সেই ম্যাট্রিক্সগুলোকে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হবে, সাব ম্যাট্রিক্স বলা হবে। তো আমরা আরেকটা ম্যাট্রিক্স যদি বি নেই এবং কিছু সংখ্যক উপাদান এই জায়গা থেকে যদি নেই 1 2 4 5, সি আর একটা ম্যাট্রিক্স নিলাম, এবারও আমি এই জায়গা থেকে যে কোনো উপাদানগুলোকে নেব 5 6 6 2, অর্থাৎ প্রথমে যেটা নিয়েছিলাম 1 2 4 5 5 6 6 2, অর্থাৎ এভাবে আমি এলোমেলোভাবে যে কোনো উপাদানগুলো নিয়ে যদি আরও বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স তৈরি করি তখন এই ম্যাট্রিক্সগুলোকে এই ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স বলা হবে। এরপরে আছে হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে যদি আমাদের উপাদানগুলো এমনভাবে থাকে যে শূন্য দিয়ে একটা ত্রিভুজ বানানো যায়। এই জায়গায় যে এলিমেন্টসগুলো দেওয়া আছে সেই এলিমেন্টস বরাবর আমি দেখলাম যে এগুলা দিয়ে একটা ত্রিভুজের মতো হয়ে গেল, এটা দিয়ে আরেকটা ত্রিভুজের মতো হয়ে গেল। এই ত্রিভুজটা হচ্ছে ঊর্ধ্বমুখী, এই ত্রিভুজটা হচ্ছে নিম্নমুখী, সেই জন্য এই ত্রিভুজটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো আর এই ত্রিভুজটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি ক্লাসিফিকেশন। আমরা এরপরে ম্যাট্রিক্সের যে বিভিন্ন প্রকার অপারেশন আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। আমাদের দ্বিতীয় ক্লাসে ম্যাট্রিক্সের আরও যত প্রকার বিস্তারিত আলোচনা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।